আমি যেটা বলছিলাম যে পৌরসভা নির্বাচন হয়েছে, আপনারা বাড়ি বাড়ি গেছেন, বাড়ি বাড়ি গিয়ে আপনারা বলেছেন যে বরানগর পৌরসভা অপর্ণা মৌলিকের নেতৃত্বে, রামকৃষ্ণ পালদের নেতৃত্বে কি কি কাজ করেছে আপনারা সেটা মানুষের বাড়ি বাড়ি তুলে ধরেছেন এবং মানুষের মনে হয়েছে, মানুষ বিবেচনা করেছে যে না, তৃণমূল কংগ্রেসের লোকেরা ঠিক বলছে, বরানগর পৌরসভা যথার্থই মানুষের জন্য কাজ করেছে, তাই তারা রামকৃষ্ণ পাল, অপর্ণা মৌলিকদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বরানগর পৌরসভা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। আজকে বিধানসভা নির্বাচন যখন হয়েছে, তখন বিধানসভা নির্বাচনে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছিলাম। আমাদের দলের তরফ থেকে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছিল, কি কি কাজ আমরা করেছি এবং আগামী দিনে কি কি কাজ আমরা করতে চাই, তা অঙ্গীকার পত্রের মাধ্যমে, রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম এবং উন্নয়নকে সাথী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা বলে আমরা বাড়ি বাড়ি গেছিলাম। মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা তৃতীয় মামাটি মানুষের সরকার গঠন করেছি। আজকে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন ঠিক নির্ণয় করে দেয় যে আগামী দিনে দেশের দায়িত্বে কারা থাকবে, দেশ কারা চালাবে, তা লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে নির্ণয় হয়। আজকে এখানে এই বরানগরের যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনীতি সচেতন মানুষেরা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা একটা বিজেপি নেতার নাম বলুন, আপনারা একটা বিজেপি জনসভার নাম বলুন, যেই জনসভার থেকে কোন বিজেপি নেতা এই কথাটা বলছে যে আগামী 10 বছর আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম কোন একটা প্রতিশ্রুতি আমরা পালন করেছি? কি বলছে তাহলে? বলছে তৃণমূল কংগ্রেস চোর। আপনি বলছেন বছরে 2 কোটি চাকরি কেন দিলে না? বলছে তৃণমূল কংগ্রেস চোর। আপনি বলছেন, বলেছিলেন তো সবকা সাথ সবকা বিকাশ হবে। অমিত শাহ যে ছেলেটা ব্যাট কিভাবে ধরতে হয় জানে না, তার যেভাবে উন্নতি হলো, সে বিসিসিআই এর সচিব হলো, আমার আপনার কি উন্নতি হলো? আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন বলছে যে বাংলা নারীদের জন্য নিরাপদ নয়, বলছে বাংলা নারীদের জন্য নিরাপদ নয়। আমি এদেরকে প্রশ্ন করতে চাই যে মণিপুরে মাত্র 40 লক্ষ মানুষের বসবাস, সেই মণিপুরে আজকের দিনে দাঁড়িয়ে 70,000 মানুষ বাড়ুচেরা, আর একটা মহিলাকে রাস্তায় উল্লঙ্ঘ করে ঘোরানো হচ্ছে, আরএসএস এর গুন্ডারা ভিডিও করছে, জয় শ্রীরাম বলছে, আর সেই সব নেতারা বাংলাদেশে বলছে যে বাংলা নারীদের জন্য নিরাপদ নয়। আপনি বলছেন যে পেট্রোল ডিজেলের দাম তো বলেছিলেন 50 টাকা হবে, পেট্রোল ডিজেলের দাম তো 50 টাকা হলো না, পেট্রোলের দাম 100 টাকা হয়ে গেল। বলছে আমরা রাম মন্দির করেছি, আমরা রাম মন্দির করেছি। আজকে কেউ এখানে যার বাড়ি পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, যদি আপনারা মনে করে থাকেন যে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা হিন্দু ধর্মের মাসিয়া, আমি আপনাদেরকে বলবো যে আজকে রাম মন্দিরের উপর ভিত্তি করে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আপনারা জেনে রাখুন আগামী দিনে কেন দেশে একটা নতুন করে হাসপাতাল হলো না, কেন একটা বিশ্ববিদ্যালয় হলো না, কেন ছোট ছোট বাচ্চাদের স্কুল হলো না, সেই প্রশ্ন জিজ্ঞাসা করার কিন্তু কোনো অধিকার আমাদের থাকবে না। আজকে এই রাম মন্দির স্থাপনের সময় আমাদের দেশের প্রধান যে শঙ্করাচার্য 4 জন, তাদের আমন্ত্রণ করা হয়েছিল। তারা আপনারা দেখবেন কেউ রাম মন্দির স্থাপনে যায়নি। বলছে একটা মন্দির সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই মন্দিরটা প্রতিষ্ঠা করা ধর্ম বিরোধী কাজ, হিন্দু ধর্মের বিরুদ্ধে, তাই তারা কেউ ওখানে গেল না। ওরা বললো এই মন্দির এখনো শেষ করতে 2.5 বছর সময় লাগবে, তাই এই বিজেপিকে একটাও ভোট দেবেন না। তার কারণ এরা ভাওতার উপর দিয়ে, এদের মূলধন হচ্ছে একবার মিথ্যা কথা বলবে যে মিথ্যেটাকে সত্যি মনে হবে, এরা মিথ্যের উপর ভর করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। আর বিধানসভায় আপনাদের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন ভালো নৃত্যশিল্পী, উনি নৃত্যশিল্পী। আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি 3 বছর তৃণমূল কংগ্রেসের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ বলেছেন, বাঁকুড়া তো বটেই, আমি বলবো বাংলার প্রত্যেকটা জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে, উনি প্রত্যেকটা জায়গায় কাজ করেছে।
আজকে আমার বলার অপেক্ষা রাখে না যে এই বিজেপি বাংলা বিদ্বেষী, এই বিজেপি নারী বিদ্বেষী। আজকে কি বলছেন, যখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অ্যানাউন্সমেন্ট হলো তখন বিজেপির প্রার্থী বলছেন সায়ন্তিকা আমার বোন। আমি চমকে উঠলাম, কারণ সজল ঘোষকে বহু বছর ধরে আমি চিনি, ওনার চরিত্র আমি জানি। ওনার নামে মুচিপাড়া থানায় মহিলাদের নামে শ্লীলতাহানির হাত ধরে টানাটানি করার অভিযোগ রয়েছে। আমি শুনে অবাক হলাম, সজল ঘোষ বলছে সায়ন্তিকা আমার বোন, তারপরেই বলছে যে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, ওসব দেখে লাভ নেই। নরেন্দ্র মোদী যদি ফ্রিতে ভ্যাকসিন না দিত, এই সায়ন্তিকার ছবি কোনো একটা তৃণমূলের পার্টি অফিসে টানানো থাকতো, আর তার গলায় একটা মালা পরানো থাকতো। বরানগরের মানুষ শিক্ষিত মানুষ। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এইভাবে কি একটা মহিলার নামে কথা বলা যায়? আজকে ভ্যাকসিনটা কি নরেন্দ্র মোদী নিজের পকেটের পয়সায় দিয়েছে? আমার আপনার টাকায় দিয়েছে। ঠিক তারপরেই কি বলছে, বলছে যে সায়ন্তিকা জিতুক কিংবা সায়ন্তিকা হারুক, সায়ন্তিকাকে আপনারা বরানগরে পাবেন না। তা সজল ঘোষ তো জ্যোতিষী নয়, সজল ঘোষ তো জ্যোতিষী নয়। আমরা যারা চিনি, উনি বাড়ি বাড়ি যাচ্ছে, প্রচার করছে, উনি তো বলছে না উনি জ্যোতিষী। তাহলে উনি কি করে জানলো যে মেয়েটা 3 বছর ধরে পড়ে থেকে নিজের সিনেমা শুটিং এর পাশাপাশি, নিজের প্রফেশনের পাশাপাশি বাঁকুড়ার প্রত্যন্ত জায়গায় গিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ালো? যেই মেয়েটা 3 বছর ধরে একটা ফ্ল্যাটে বাঁকুড়ায় থাকলো, যার নিচে একটা অফিস ছিল, বাঁকুড়ার প্রত্যেকটা মানুষ ওই অফিসে গিয়ে তাদের সমস্যার কথা 365 দিন 6 ঘন্টা যে কোনো সময় গিয়ে বলতে পারতো। সেই মেয়েটার নামে বলছে যে জিতুক বা হারুক বরানগরে আসবে না। আমি আপনাদের একটা তথ্য দিতে চাই, এই সজল ঘোষ 36 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর হেরে যাওয়ার পরে কোনোদিনও 36 নম্বর ওয়ার্ডে পা রাখেনি। হেরে যাওয়ার পর কোনোদিনও 36 নম্বর ওয়ার্ডে পা রাখেনি। ওই মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে গেছিল, সেই মানুষগুলোর খবর রাখেনি, আর বরানগরে এসে বড় বড় কথা বলছে, বরানগরে এসে বড় বড় কথা বলছে। আজকে আপনি সিপিএম কে লক্ষ্য করুন, সিপিএম যেখানে প্রচারে যাচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন বিজেপি নিয়ে, বলবে বিজেপি একটা সাম্প্রদায়িক দল। একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যে বিশ্বের বৃহত্তম দুর্নীতিগ্রস্ত বিজেপি, সব চোরদের জায়গা যেই বিজেপি, সেই বিজেপি নিয়ে একটা কথা বলছে যে বিজেপি চোর। আসলে এরা চোরে চোরে মাস্তুতো ভাই। সিপিএম নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের সম্পদ যদি হয়ে থাকে রামকৃষ্ণ পালেরা, এদের সম্পদ হচ্ছে সুশান্ত ঘোষেরা, তপন শুকুরেরা, মজিদ মাস্টারেরা। মাটি খুললেই কঙ্কাল পাওয়া যেত, এটাই সিপিএম এর পরিচয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস এবং মা মাটি সরকারের গর্ব যদি কন্যাশ্রী হয়ে থাকে, সবুজ সাথী হয়ে থাকে এবং উৎকর্ষ বাংলা এই সমস্ত প্রকল্পগুলো হয়ে থাকে, তাহলে সিপিএম এর পরিচয় হচ্ছে গড়বেতা, সিপিএম এর পরিচয় নানুর, সিপিএম এর পরিচয় কেশপুর, সিপিএম এর পরিচয় সিঙ্গুর। জায়গায় জায়গায় এরা গণহত্যা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আপনারা একটা ঘটনা বলতে পারবেন যেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষকে হত্যা করা হয়েছে, কোনো গণহত্যার ঘটনা ঘটেছে? আজকে সিপিএম এর সময় আমরা দেখতাম জঙ্গল মহলে মানুষ খেতে পারতো না, পিঁপড়ের ডিম খেত, মাওবাদীরা অশান্ত করে রেখেছিল। দুপক্ষের যুদ্ধে মাঝে মধ্যেই মানুষ মারা যাচ্ছে, সিআরপিএফ জওয়ান জঙ্গল মহলে বসে রয়েছে। সেই পরিস্থিতি আছে বাংলায়? সেই পরিস্থিতি বাংলায় আছে? আজকে পাহাড় শান্ত, আপনি একটা গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছেন, সিগন্যালের সামনে দাঁড়াচ্ছেন, দেখছেন রবীন্দ্রসঙ্গীত বাজছে, যেই টাইমটুকু আপনি দাঁড়িয়ে আছেন রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এটাই নতুন বাংলা। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করছি না, সাহিত্যিকা দিয়ে আছে। আমি বলি যে তৃণমূল কংগ্রেসের প্রতি যদি কারো অভিমান থেকে থাকে, আজকে বিজেপি বাংলার মানুষের জন্য তো কিচ্ছু করেনি, কোনো কাজ করেনি। করোনার সময় ছিল না, আমফানে ছিল না, বিজেপিকে ভোট দেওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেসের প্রতি যদি কারো অভিমান থেকে থাকে, আমি বলি যে তৃণমূল কংগ্রেস একটা মুক্ত পাঠশালা, একটা পাঠশালায় যে কোনো ধর্ম বর্ণের ছোট বাচ্চাদের পড়াশোনা করার অধিকার থাকে। তারা সেখানে পড়াশোনা করতে যায়, কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয় হয়, কেউ তৃতীয় হয়, কেউ ফেল করে। ওই বাচ্চাগুলো বড় হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ চোর হয়। যে চোর হলো তার দায়িত্ব কিন্তু ওই প্রধান শিক্ষক বা স্কুলের শিক্ষকের উপর বর্তায় না। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবার।
এই পরিবার থেকে অনেক ভালো বিধায়কেরা উঠে এসছেন, অনেক মন্ত্রীরা উঠে এসছেন। সৌগত রায়ের মতন একজন সাংসদ যিনি দেশের সেরা সাংসদ হয়েছেন তিনিও উঠে এসছেন। আর তৃণমূল কংগ্রেসে আপনাদের মতন পেটে গামছা বেঁধে দল করা কর্মীরাও আছেন। এই তৃণমূলে কোনো কোনো খারাপ মানুষ থাকতে পারে, তাদের উদ্দেশ্য খারাপ থাকতে পারে, কিন্তু ওই একটা খারাপ মানুষের জন্য তৃণমূল দলটার প্রতি অভিমান করবেন না, এইটা আপনাদের কাছে আবেদন। আর বক্তব্য শেষের আগে বলি যে এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াই নয়, সায়ন্তিকা সজল ঘোষের লড়াই নয়, এই লড়াই মানবিকতার সাথে দানবিকতার লড়াই। এই লড়াই দম বন্ধ হয়ে যাওয়া সে সমস্ত ত্রিবেদী, কিছুই না পাওয়া বঞ্চিত অধিকারী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে ডাকে, তুই তুকারি করে কথা বলে, তাদের বিরুদ্ধে এই লড়াই। এই লড়াই আগামী দিনে সংবিধান রক্ষার লড়াই। তাই এই লড়াইতে আমাদের জয়যুক্ত হতে হবে। 2021 সালে এই সাম্প্রদায়িক বিজেপির পরিযায়ী নেতাদের আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে থাপ্পড় মেরে বলেছিলেন পরিযায়ী নেতা আসে, পরিযায়ী নেতা যায়, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়। তাই আপনাদেরকে বলবো যে আগামী 1 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ভোট দিয়ে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার প্রার্থী সৌগত রায়কে 3 নম্বর বোতাম টিপে, দুটো ইভিএম থাকবে, 3 নম্বর বোতাম টিপে আপনারা সকাল সকাল ভোট দিয়ে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ ভাই তন্ময় ঘোষ। 2021 সালে বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল, পেয়েছে। 2024 সালে বড়নগর তার নিজের মেয়েকে পাবে। বড়নগরের প্রতিটি মানুষের দুয়ারে, যিনি সে 1984 সালের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দিচ্ছেন, যেমনি ভাবে তৎকালীনের মহারথী সোমনাথ চট্টোপাধ্যায়কে যিনি পরাজিত করেছিলেন প্রত্যেকটি ঘরকে, সেইভাবে প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে যিনি মানুষের দুঃখ দুর্দশা, মানুষের প্রবলেমগুলি বুঝছেন, সমস্যাগুলি তার নির্বাচন ইস্তাহারে তা আমরা প্রতিফলন পাচ্ছি। আমাদের বড়নগরের ঘরের মেয়ে যিনি হয়ে উঠেছেন সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন বক্তব্য রাখছেন আপনাদের সামনে। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম। আমার বরিষ্ঠ নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, আমার সকল কর্মীরা উপস্থিত আছেন। সুব্রত দা, সুব্রত মুখার্জি সিআইসি উত্তরপাড়া উপস্থিত আছেন। বর্ণালী ভারত বাঁচাও কমিটি, কমল দা আমাদের কাউন্সিলর উপস্থিত আছে সহ, রামকৃষ্ণ দা এবং আমার সকল এখানে সহকর্মীরা এবং আমার যারা বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছে। সর্বোপরি ম দিয়ে মা, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ এবং ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নতমস্তকে প্রণাম। আমি রাজনৈতিক বক্তব্য আজকে রাখবো না, কারণ আমার মনে হয় যে মঞ্চে যারা বসে আছেন তারা সুন্দর করে বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়েছেন এবং বোঝাবেনও যে আমরা কি বলতে চাইছি, কেন সকাল থেকে রাত অবধি আমাদের সকল কর্মীরা, আমাদের দলের সকল কর্মীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঝড়ে জলে বৃষ্টিতে রোদে গরমে ছুটে বেড়াচ্ছে, সেটা এনারা বিস্তারিত বলবেন। আমি শুধু এইটুকুই বলবো যে এখন যেটা আমি বলছি যে ঘুম থেকে ওঠার আগে জোড়া ফুলে ভোট দিন 3 নম্বর, ঘুম থেকে উঠে 3 নম্বরে জোড়া ফুলে ভোট দেবেন, খাওয়ার আগে 3 নম্বরে ভোট দেবেন, সেটাই আমি বলবো আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন। 3 নম্বর বোতাম টিপে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের লোকসভার প্রার্থী শ্রী সৌগত রায়, আমাদের বর্ষিয়ান নেতা এবং অভিভাবক, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন লোকসভায়। এবং সাথে আমার কথা ভুলে গেলেও কিন্তু চলবে না, আমাকেও এই বরানগর বিধানসভা উপনির্বাচনে 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আমাকে। ওই যে একই কথা আবার বলবো যে আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলুন, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব। আমার মা বাবার একমাত্র মেয়ে, আমি আমার মা বাবার একমাত্র ছেলেও, তাই আমি কিন্তু জানি যে পরিবারের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি তার পরিবারের খেয়াল কি করে রাখতে হয়। তাই আপনারা আমাকে সুযোগ দিন, আমি কাজ করতে চাই। দিদিমণি সেই জন্যই আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনাদের বিধানসভার দায়িত্বে পাঠিয়েছেন, কিন্তু আমি কাজ তখনই করতে পারবো যখন আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন। আমি এর বেশি কিছু বলবো না, আমি একটাই এর বাইরে কথা বলবো যে আমি জানি না আমার কি দোষ, আমি জানি না। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা
যতটা সম্ভব করার আমি চেষ্টা করছি। আমি কি একজন শিল্পী বলে সেটা আমার দোষ, নাকি আমি একজন মহিলা হয়ে জন্মেছি, একজন নারী হয়ে জন্মেছি সেই জন্য আমার দোষ যে আমাকে বিরোধীরা যেভাবে তাদের নেতৃত্বরা এবং তাদের প্রার্থীরা যেভাবে আমাকে অপমান করছেন, যেভাবে প্রথম দিন থেকে আমার নাম নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আমার মা বাবা ভালোবেসে আমার নাম রেখেছিলেন সায়ন্তিকা। সায়ন্তিকার মানে হচ্ছে শ্রাবণের শেষ। আমার শ্রাবণের শেষে জন্মেছিলাম, সেই নামটাকেও বিকৃত করছে। আজ তো 10-12 বছর ধরে এই নামটা মানুষের কাছে পৌঁছাবার জন্যই আমি পরিশ্রম করেছি। জানি না, হয়তো আমি মহিলা বা নারী বলে হয়তো আমাকে এত যন্ত্রণা, এত কষ্ট, এত অপমান সহ্য করতে হচ্ছে। আর আমি নারী বলেই আগামী 4 তারিখ এর জবাব আমি ভোট বাক্সের মাধ্যমে দেব। আমি নারী বলেও আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না। এই সমস্ত অপমানের জবাব আমি নিয়ে ছাড়বো ভোট বাক্সের মাধ্যমে। আমাদের মতো বিজেপির মতো আমাদের ব্যক্তিগত আক্রমণ করার আমাদের রুচি নয়, আমাদের শিক্ষা নয়। আমরা রাজনৈতিক লড়াই লড়তে এসেছি, তাই ভদ্রস্থভাবে আমরা রাজনৈতিক লড়াই লড়বো এবং ভোট বাক্সের মাধ্যমে এর জবাব আমি দেব। আজকে আমাকে বলা হচ্ছে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। তন্ময় একটু আগে বললো যে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা আমি সেটা 4 তারিখের পর আমি বসাবো। আর যত আমাকে বিকৃত করবে আমার নাম, তত বেশি মার্জিনে আমি জিতবো, তত জোরে আমার স্লোগান হবে, তত বেশি লোক আমার মিছিলে বেরোবে। তাই আপনারা যেটা কাজ আপনাদের সেটাই করুন। কি কাজ আপনাদের? নারী বিদ্বেষী আপনারা মহিলাদের সহ্য করতে পারেন না। আপনারা পুরুষ শ্রেষ্ঠত্বে বিশ্বাসী মানসিকতা আপনাদের। মানে আমি পুরুষ, আমি সব জানি, ও তো মহিলা, ও কেন এগিয়ে যাবে? ও শুধু বাচ্চা মানুষ করবে আর শ্বশুর শাশুড়ি পা টিপবে আর বরের সেবা করবে, আর কিচ্ছু করবে না। পুরুষ শ্রেষ্ঠত্বে বিশ্বাসী মানুষ। সেই জন্যই তো দেখুন না, যেরকম ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে কিভাবে তারা প্রতিনিয়ত তাদের ছোট বড় মেজ সেজ সমস্ত নেতারা অপমান করে যাচ্ছে। এটা তাদের রুচির প্রকাশ পায়, তাদের শিক্ষার প্রকাশ পায়, আর কিছুই না। কিছুদিন আগে মমতা ব্যানার্জি পিতৃ পরিচয় নিয়ে তারা প্রশ্ন তুলছিল। ভাবতে পারছেন কিছুদিন আগে, 2-4 দিন আগে তারা একজন মহিলার, একজন নারীর দাম ঠিক করে দিচ্ছে। আমরা জিনিস, আমাদের দাম ঠিক করে দেওয়া হবে, আর কত নিচে নামবে। আমরা এখনো অব্দি বলতে পারছি যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। এই নারী বিদ্বেষী, বাংলা বিরোধী, সাম্প্রদায়িক, স্বৈরাচারী দলটা আবার যদি সরকার গঠন করে, তাহলে এটাই বলতে হবে যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করতাম। কারণ তারা দায়িত্ব নিয়ে গণহত্যা, গণধর্ষণ করে ফেলছে গণতন্ত্রে, এবং সংবিধান তারা নিজের মতো বানাচ্ছে, ইতিহাস তারা নিজের মতো কাল্পনিক চরিত্র দিয়ে দিয়ে তারা বানাচ্ছে। এই তো অবস্থা বিজেপির। আচ্ছা বলি, এই যে আসার সময় আমি দেখছিলাম বড় বড় ব্যানার লাগানো আছে, বলা হচ্ছে যে মোদিজির গ্যারান্টি। মোদিজির গ্যারান্টিটা কি হয়? মানে পেয়েছে কেউ? মানে মোদিজির গ্যারান্টিটা খায় না মাথায় দেয়, কি করে জানেন? কেউ জানেন না? এ আবার কি? তা এত বুক বাজিয়ে যে উনি ওনার প্রার্থী যে ঘুরে বেড়াচ্ছেন, মোদিজির গ্যারান্টি আছে, সব আমরা দেখে নেব। তো আসলে তো এটা তো কেন্দ্রের নির্বাচন না, আমাদের রাজ্যের নির্বাচনের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকারের একটা রিপোর্ট কার্ড নিয়ে ঘরে যান। কেন রিপোর্ট কার্ড? কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করেছি কিনা, এবং আগামী দিনে যদি আমরা জিতি তাহলে এই কাজ আমরা করব। তাই সরকার গঠন করার জন্য আমাদের ভোট দিয়ে যেতাম। মমতা যেটা করে, এটা তো কেন্দ্রের ভোট, প্রাইমারিলি তো কেন্দ্রের ভোট, তাই তো 42টা আসনে আমাদের লোকসভার জন্য নির্বাচন হচ্ছে। আর এই বাই ইলেকশনটা আমাদের ওই একটা ফুচকার সাথে আর একটা ফুচকা খাও। তবে বলবো যা হয় ভালোর জন্যই হয়, যা হয় ভালোর জন্যই হয়। একটু তফাৎ আছে এইবারে, প্রাক্তনদের মধ্যে আর বর্তমানদের মধ্যে একটু তফাৎ আছে। প্রাক্তনরা 3 বছর বিধায়ক হয়েছেন এই কর্মীগুলোর পরিশ্রমে,
এই কর্মীগুলো মাথার ঘাম পায়ে ফেলে খেটেছে বলে প্রাক্তনরা 3 বার বিধায়ক হয়েছেন। নিয়ে হঠাৎ একদিন তার ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আমি ছেড়ে চলে যাব। সেই পুরো বরানগরে যারা নির্বাচিত করেছে সেই লোকগুলোকে, মানুষগুলোকে, মাগুলোকে, বোনগুলোকে, ভাইগুলোকে, কর্মীগুলোকে ছেড়ে তিনি বিজেপিতে চলে গেলেন। আর পার্থক্য হচ্ছে আমি লাইফে প্রথমবার টিকিট পেয়ে 2021-এ বাঁকুড়া থেকে দাঁড়িয়ে হেরে গিয়ে 3 বছর পরে আমি সংগঠনের কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না আমাকে বলেছেন যে সায়ন্তিকা তুমি এবারে বরানগরে গিয়ে কাজ করবে, তার আগের রাত পর্যন্ত আমি বাঁকুড়ার জন্য কাজ করেছি। তো একটু তফাৎ তো আছে, হাতের 5টা আঙুল সমান না। সেই জন্যই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন যখন কিছু ভেবে চিন্তেই নিশ্চয়ই পাঠিয়েছেন। বিশ্বাস রাখুন, ঝোড়া ফুলে ভোট দিন। আমি মুখে কথা বলে নিজেরকে বলবো না আপনারা আমাকে বিশ্বাস করুন, আমাকে ভালোবাসুন। আমি শুধু বলছি আমাকে সুযোগ দিন। আমি এত কাজ করব না, এত বেশি আপনারা আমাকে দেখতে দেখতে আপনাদের চোখ ঝলসে যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ছাড়বো না। আর আমি এত কাজ করব না, আপনারা আমাকে ভালোবাসতে, আমাকে গ্রহণ করতে বাধ্য হবে। এটাই আমার অস্ত্র, আমার আর কিচ্ছু নেই। এটাই আমার অস্ত্র। আমার অস্ত্র হচ্ছে আমি আমার লয়্যালটি, আমার ডেডিকেশন, আমার হার্ডওয়ার্ক, আমার অনেস্টি। এটাই হচ্ছে আমার অস্ত্র। অনেস্টি বলতে মনে পড়লো, আমি আচ্ছা ওই কি না মোদিজির গ্যারান্টি নিয়ে বলি। এই মোদিজির গ্যারান্টি কারা লাগাচ্ছে দেখেছেন তো? রাত্রেবেলা এই ব্যানার ট্যানারগুলো এজেন্সি। কারণ বিজেপির তো না আছে ভোট, না আছে ভোটার, না আছে উন্নয়ন, না আছে নেতা, না আছে মন্ত্রী। তো ওদের যা আছে শুধু টাকা। আর ওরা টাকা দিয়ে দিয়ে এখানে বিভিন্ন জায়গায় কলোনি আছে, বল, অনেক কলোনি আছে এখানে, অনেক কলোনি। সব কলোনিগুলোতে গিয়ে গিয়ে টাকা বিলোচ্ছে। কেননা তারা জানে পায়ের তলে জমি নেই। কি বলবে কি করেছি, মহিলাদের জন্য কি করেছে, কি পরিকাঠামো আছে, কি করেছে আগামী প্রজন্মের জন্য, কি করেছে যুবকদের জন্য, কি করেছে দেখতে চাই। বয়স্ক মহিলাদের জন্য, বয়স্ক কাকু জেঠু দাদুদের জন্য কি করেছে? নেই তো। তাই তারা টাকা বিলোচ্ছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছি তো, কলোনিগুলোতে গেছি। আমি যেখানে খবর পেয়েছি আমার লোকেরা বলেছে যে এখানে এসছে এরকম সবাইকে আস্তে আস্তে করে হ্যান্ডেল সাইড করার চেষ্টা করছে। তো আমি বললাম যে যখন আপনাদের এখানে কলোনিতে টাকা নিয়ে আসবে পরের দিনকে, আপনারা তাকে বলবেন আসুন দাদা, নিয়ে টাকাটা অতি অবশ্যই আপনি নিয়ে নেবেন। টাকাটা নিয়ে আপনি জয় বাংলা বলে জোড়া ফুলে ভোটটা দেবেন। কারণ ওই টাকাটা আমার পৈতৃক সম্পত্তি না, এটা আমার আপনার ট্যাক্সের টাকা। টাকাটা অবশ্যই নিয়ে নেবেন। এ সময় লোক কি বসো ঘরে বলে টাকাটা নিয়ে জোড়া ফুলে ভোটটা দেবেন। কারণ এই মহিলাদের জন্য না আগেও কেউ ভাবেনি, আগামীতেও কেউ ভাববে না। 34 বছর যারা শাসনের নামে শুধু শোষণ করেছে, অত্যাচার করে গেছে মানুষকে, তারা আবার ঘুরছে এখন শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার জন্য। আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না, আমি ব্যক্তিগত আক্রমণ করবো না। কিন্তু আসার সময় অনেকগুলো লাল ফ্ল্যাগ দেখছিলাম, ভালো লাগছিল, কালারফুল লাগছে। কিন্তু এটাও দেখে অবাক হয়ে যাই যে সেই লাল ফ্ল্যাগগুলোতে দিনের পর দিন কড়া রোদ লেগে রং ছেড়ে কেমন যেন গেরুয়া হয়ে যাচ্ছে লাল ফ্ল্যাগগুলো। তাই খুব খারাপ লাগছে। এটাই বলতে ইচ্ছে করছে যে কমরেড, রং ছাড়ে গিরগিটিরা, আপনারা রং ছাড়বেন না। দয়া করে নিজের মেরুদণ্ডটা সোজা রাখবেন এবং নিজের ভোটটা নিজের দলে দেবেন। আপনাকে না হলে ভালোবেসে আগামী দিনেও এই বরানগরবাসীও ভোট কাটুয়া বলে ডাকবে। আপনাকে শুধু ব্যবহার করা হয় ভোট কাটার জন্যে। আপনি উন্নয়নে নেই, কিছুতে নেই, মানুষের কাজে নেই। শুধু ওনারা আছেন ক্লেম করতে, ওনারা শুধু আছেন বলতে আমি এখানে ভূমিপুত্র। তো কি করেছেন ভূমিপুত্র হয়ে? উনি যদি ভূমিপুত্র হন আমাকে বহিরাগত বলছে। হ্যাঁ আমি বহিরাগত, তো আপনার থেকে অনেক বেশি কাজ করব। আপনি কোনো কাজ করেনি, ওই জন্যই আমাকে এসে আমার নেত্রীকে এসে এখানে কাজ করতে হয়েছে। আপনারা তো কম্পিউটারটা অব্দি আটকে রেখেছিলেন। কেন? কারণ কম্পিউটারটা যদি আসে তাহলে এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো এরা তো শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত হয়ে গেলেই এরা সমাজে প্রশ্ন তুলবে। এরা বলবে কমরেড ওই চিরকুটে কি লেখা আছে? ওরা প্রশ্ন তুলবে চিরকুটে কি লেখা আছে কমরেড? ওই চিরকুটে কি চাকরি দেওয়া হচ্ছে? তারা তো প্রশ্ন তুলবে। ওই জন্য তারা কম্পিউটারটা অব্দি আসতে দেয়নি।
তখন তাই এই ভোট কাটুয়াদের একটাও ভোট দেবেন না, একটাও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। এরা থাকাও যা, না থাকাও তাই। এরা নিজের অস্তিত্ব সংকটে ভোগে, তাই নিজের ভোটটা বিক্রি করে বেড়ায়। নিজেদের কোনো মেরুদণ্ড নেই, যেমন মেরুদণ্ডটা বিক্রি করেছে তেমন ভোটটাও তাদের বিক্রি করে বেড়ায়। আর এই বিজেপি তো অনেক ট্যালেন্ট আছে বাবা, কিন্তু বাংলার মানুষে জানে, বুঝে গেছে, তারা বুঝে গেছে যে মোদিজির গ্যারান্টিতে গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি, মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি একজন, আমি সত্যি মহিলা হিসেবে আমি গর্বিত বোধ করি। এখানে অনেক মহিলারা রয়েছেন, বর্ণালীদি রয়েছেন। আমি সত্যি একজন নারী হিসেবে বর্ণালীদি গর্বিত বোধ করি যে আমি এমন একটি রাজ্যে বাস করেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ মানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমার গর্ব হয়। এবং উনি মুখে শুধু বড় বড় বাতেলা দেন না, উনি শুধু মুখে বড় বড় কথা বলেন না, নিউজ চ্যানেলের রাজনীতি ওনারা করেন না, ডিবেটের রাজনীতি করেন না, মাঠে ঘাটে তার প্রতিনিধিরা রাজনীতি করে মানুষের জন্য কাজ করে। সেই জন্যই দেখুন মমতা ব্যানার্জি কি করেছে, আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। মমতা ব্যানার্জি যেটা করেছে, নিজে উনি মহিলা, উনি মুখ্যমন্ত্রী। এই বরানগর পৌরসভার চেয়ারম্যান, তার নাম হচ্ছে অপর্ণা মল্লিক, তিনি একজন মহিলা। এই বরানগর বিধানসভার মধ্যে 38টা ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ড মহিলা কাউন্সিলর। আর দেখুন এই আগামী দিনে এই বিধায়কও একজন মহিলাই হবে, যার নাম হবে সায়ন্তিকা ব্যানার্জি। মনে রাখবেন, যারা কানাঘুষি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, মিটিং শুনতে এসছেন, ওই বলে না দেওয়ালেরও কান আছে, দাদার অনুগামী আছে নিশ্চয়ই। এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূল সেজে মিটিং শুনবে। তোমাদের বাবাদের গিয়ে বলে দেবে এখানে না সায়ন্তিকা ব্যানার্জি আছে। আগামী দিনে কার কত দম আছে, রাজনৈতিক লড়াই লড়ো, নোংরামি করো না, কুচ্ছা করো না, না পার্সোনাল অ্যাটাক করো না। যদি ক্ষমতা থাকে মানুষের পাশে কাজ করো। যদি মানুষ তোমাদের ভোট দেয় তাহলে আমরা মাথা পেতে সেটা বিশ্বাস করে নেব। গুন্ডামি করার চেষ্টা করবে না, কারণ নিজেদের বড় গুন্ডা ভাবলে অপরজনেরা, আমরাও কিন্তু এখানে এমনি এমনি তাকিয়ে বসে থাকবো না দাদা। আমরা এখানে তো বাংলার মানুষের। আর আরেকটা জিনিস, প্রথম দিন থেকে আমি এসে দেখছি রামকৃষ্ণ দা, এই 2 মাস ধরে, লাস্ট আমি 2 মাস হলে এসেছি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বহিরাগতদের ঢুকিয়ে রেখেছে। তোমরা এখানেও আছে নিশ্চয়ই। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বড়ানো একটা মিছিল বের করলে তো সেই শিলিগুড়ি থেকে লোক আনতে হয় ওদের, ঠিক আছে? একটা মিছিল বের করলে ওদের, দাদা আপনাদের উত্তরপাড়া থেকেও লোক আনে ওরা, জানেন তো, ঠিক আছে? 10টা ভলভো বাস ওদের নামে লেখা আছে, মোদিজির গ্যারান্টি বাস, ঠিক আছে? ওখানে উঠলেই বিজেপি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াও না বলছি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে তারা ওই লোকজন তো নেই, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বহিরাগতদের ঢোকাচ্ছে। এবারে আমাদের মিটিং মিছিলে আমাদের কর্মীদেরকে, তারাও সারাদিন তাদের কাজ করে যাচ্ছে, তাদেরকে খালি প্ররোচনা, খালি প্রভোগ করছে, যা যদি কিছু বলে দেয়, এটা নিয়ে একটা বড় ইস্যু করবো। আর নাটকবাজ তো রয়েছেই। বলি, উনি আমাকে নায়িকা বলে, আমি অভিনেত্রী বলে খুব কটাক্ষ করছেন। আমি অভিনেত্রী হয়ে আজ মানুষের জন্য কাজ করতে এসেছি বলে আমার খুব দোষ হয়ে গেল। কেন? আমি তো পেশা বানাইনি, এটা আমার পেশা কিন্তু এটা নয়। আর যদি আমি মানুষের মানে রাজনৈতিক এই প্ল্যাটফর্মটা ছেড়েও দিই, তাহলেও আমি ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আমার সংসার চালাতে পারবো। কারণ আমি আমার পেশা বানাইনি এটাকে, এটা আমার নেশা। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপরে বিশ্বাস রাখছেন, সেই জন্য আমার কাজ করতে ভালো লাগছে, মানুষের জন্য কাজ করতে, সেটাই আমার নেশা। তাই আমাকে বলছে যে হ্যাঁ, তো বহিরাগতদের ঢুকিয়ে তারা নিয়ে আসছে, কারণ তাদের এই যে একটা মিটিং হলো, মিছিল হলো, খালি প্রভাব করে যাচ্ছে। আর আমি একটাই কথা বলবো যে তাদের কাছে যখন উন্নয়ন নেই, তাদের কাছে বলার কিছু নেই। এই ভদ্রলোক আমাকে বলছেন যে অভিনেত্রী তো বেশি ডায়লগ যেন না বলে। অভিনেত্রী যখন ডায়লগ তো বলবোই, কিন্তু বলি আমি অভিনেত্রী বলে আপনার গায়ে খুব জ্বালা হচ্ছে, অভিনেত্রী থেকে আমি রাজনীতিতে এসেছি বলে আপনার গায়ে খুব জ্বালা হচ্ছে। আর আপনার মোদিজি যে আর চা বিক্রি করতে করতে দেশ বিক্রি করতে চলেছেন, তার বেলায় কিছু না, সমস্তটা বেচে দিচ্ছে, সমস্তটা নিজের পৈতৃক সম্পত্তি ভেবে বেচে দিচ্ছে। আগামী দিনে আমরা মাছে ভাতে বাঙালি, যারা খায় না তারা খায় না, যার যার চয়েস, যার যার রিলিজিয়ন, যার যার রুচি, সেটা নিজের মতো, সেখানে কোনো নেই। আমরা তো বাঙালিরা মাছে ভাতে বড় হয়েছে, সমস্ত তুলে দেবে, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, মাংসের দোকান
তুলে দেবে, মাছের দোকান তুলে দেবে, কেমন ভাবে তাকাবো বলে দেবে, কেমন ভাবে মাথা চুলকাবো বলে দেবে, কেমন ভাবে জামা পরবো, কাপড় পরবো, কি শাড়ি পরবো, কি চুড়িদার পরবো, কি প্যান্ট পরবো, সব বলে দেবে। তারা রোবট বানিয়ে রাখবে আর রিমোট কন্ট্রোলটা রাখবে গুজরাটে। তারা বাংলাকে গুজরাট বানাতে চাইছে। তারা সহ্য করতে পারছে না যে মমতা ব্যানার্জি তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে রাজনৈতিক ময়দানে। তারা সমস্ত তাদের অস্ত্র লাগিয়ে দেওয়ার পরেও তারা কিচ্ছুটি করতে পারেনি। ঠিক যেমন অনেক অস্ত্র লাগানোর পরেও তারা এই বরানগরে কিচ্ছুটি করতে পারবে না এবং গো হারান হেরে গিয়ে হেরে ভূত হয়ে তারা যেখানে ছিল সেখানেই ফেরত চলে যাবে। এবং আপনাদেরকে একটা শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমাকে গালাগাল দিচ্ছে, আমি মেনে নিলাম, চলো। আমার পার্টিকে গালাগাল দিচ্ছে, আমি মেনে নিলাম, চলো। আমার কাউন্সিলরকে গালাগালি দিচ্ছে, আমি মেনে নিলাম। আমার চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে, আমি মেনে নিলাম। আমার কর্মীদের গালাগালি দিচ্ছে, সব মেনে নিলাম। আমরা সবাই চোর, আমরা, ঠিক আছে। কিন্তু আমার বাবা কি দোষ করেছে? আমার মা কি দোষ করেছে? আজকাল তারা কোনো দোষ করেনি। তাহলে তাদেরকে কেন না তাদের নাম নিয়ে কেন অপমান করা হচ্ছে? আজকে কেন আমার বাবা মার মনে হবে যে আমার মেয়েটা পলিটিক্সে না গেলেই ভালো হতো? কারণ তারা ওপেন স্টেজ থেকে বলছে সায়ন্তিকা বাঁকুড়ায় কাজ করেছে না কি করেছে সবাই জানে। ওখানে কত লোকের পয়সা মেরে এসছে, টাকা মেরে এসছে, হ্যাঁ, তো সবাই জানা আছে। আর ওর বাবা সংবিধানের রক্ষক ছিল। আমার বাবা কারণ 35 বছর কলকাতা পুলিশে চাকরি করেছেন, এক গ্লাস জলও কারো বাড়িতে গিয়ে গড়িয়ে খাননি, এরকম রেকর্ড আছে তার। তো বলছে যে হ্যাঁ তার বাবা তো সংবিধান রক্ষক আর ওনার নেত্রী যেমন উনিও তেমন ভক্ষক, এবার এমন কিছু করছে। তো আমার বাবাকে কেন টানা হচ্ছে? আমি কি দোষ করেছি? আজকে আমার মাথাটা নিচু করে দিচ্ছে আমার বাবা মায়ের সামনে। কেন আমার বাবা মাকেও সমাজে বেরোতে হয়, বিভিন্ন জায়গায় যেত। তাদের এটা কেন মনে হবে যে আমার মেয়ে না গেলেই ভালো হতো? ভালোই তো ছিল, ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ কাজ করতো। এখানে গাদা ছেঁড়াছেড়ি হচ্ছে। আমি বলি আপনাদের যে আমি আমার বাপের বেটি, আপনি যদি আপনার বাপের বেটা হন তাহলে নিয়ে আসুন বাঁকুড়া থেকে কার কত টাকা আমি খেয়েছি। যদি আপনারা বাপের বেটা হন নিয়ে আসুন, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আগামী তো এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনারা যাদের নিয়ে আসবেন তারাও অব্দি এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারবে না যে কারুর কোনো কাজ করে, কারুর কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তার কোনো কাজ করে এক পয়সা অব্দি কোনোদিনও আমি ভেবেওছি অত নিচু মানসিকতা শিক্ষা আমরা পাইনি। তাই বলছি আর ঝগড়া করব না। আমি ঝগড়া করতে চাই না। আমি ভালোবেসে তোমাদের সাথে ঝগড়া করবো, তোমাদের উপরে রাগ করবো। ওরা বহিরাগত, ওদের সাথে কি ঝগড়া? ওরা মানে আছে কি নেই আমার কাছে কোনো ম্যাটারই করে না, অস্তিত্বই নেই ওদের। কিন্তু তোমাদেরকে আমাকে কথা দিতে হবে যে তোমরা আমাকে এই যে অপমান আমার মা বাবারও মাথা নিচু হচ্ছে, এর অপমানের শোধ তোমরা তুলবে ভোট বাক্সের মাধ্যমে। হাত তুলে জবাব দাও, হ্যাঁ কি না? শোনো, না হলে শোনো, যদি না পারো বলে দাও, আমি মাথা নিচু করে এখান থেকে চলে যাবো, কোনো অসুবিধা নেই। আমি মাথা, কিন্তু যদি আমি এখানে থাকি এর উত্তরে আমি কিন্তু নিঃশব্দে বিপ্লব করবো। বা এই বরানগরের 4 তারিখে যখন কাউন্টিং হবে না, কাউন্টিং হল থেকে বেরিয়ে সবুজ আবির মেখে আমি এর জবাব দেবো। তোমরা আছো আমার সাথে? এইখানে তো অনেকেরই মেয়ে আছে, আজ রামকৃষ্ণদারও মেয়ে আছে। তোমার মেয়েকে যদি কেউ এরকম ভাবে তার চরিত্র নিয়ে কটাক্ষ করে, বলে কর পয়সা খেয়ে এসছে, তুমি বাবা হিসেবে তোমার কেমন লাগবে একটু চিন্তা করো তো। আমার বাবারও না ওই ব্যথাটা হচ্ছে, আর ওইটা না আমি সহ্য করছি। আমি চাইলে আমি বলা শুরু করলে আমি ইয়েতে নোংরামের মধ্যে যেতেই চাই না, আমি বলতেই চাই না, আমি অত ইম্পর্টেন্সই দিতে চাই না। ওরা আমার জন্য ওরা নেই, মানে অস্তিত্বই নেই। কিন্তু একজন বাবার কি মনে হবে সেটা তোমরা যারা কন্যা সন্তানের মা বা বাবা তোমরা যেটা ভেবো, এর উত্তর কিন্তু দিতে হবে। মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শ্রী সৌগত রায় জিন্দাবাদ। জয় বাংলা। 3 নম্বর বোতাম সৌগত রায় এমপি, 3 নম্বর বোতাম সায়ন্তিকা ব্যানার্জি, তোমাদের ঘরের মেয়ে, বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ দাও। আমি শেষে বলবো, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। জয় বাংলা।